বৈজ্ঞানিক বিজ্ঞান মন্ত্রী। তাই বললাম যে তুমি কেমন চালাচ্ছ, কেমন যে পারমাণবিক প্রকল্প আর কেউ না, উনি একাই সিদ্ধান্ত করে, তো টাকার লোভে। বললো যে আঙ্কেল আমি তো এখানে কিছু করি না, আমার কোনো কাজ নেই। ওখান থেকে সারসংক্ষেপ আসে, সারসংক্ষেপটা আমি পেয়ে ওইটাকে ফলো করে আমরা নথি তৈরি করি। তার মানে এই পারমাণবিক চুল্লির ভয়াবহতার কারণে ইউরোপ পারমাণবিক চুল্লিটা বন্ধ করে দিচ্ছে। আর আমাদের তো ভূমি নাই, আমাদের মাত্র 54,000 বর্গ মাইল। এইটুকুর মধ্যে পারমাণবিক চুল্লি যদি বিস্ফোরণ ঘটে, আমাদের অর্ধেক লোক কয়েক ঘন্টার মধ্যে মারা যাবে, কয়েক ঘন্টার মধ্যে মারা যাবে। উনি কোন কোম্পানি ওনাকে কি বেনিফিট দেবে, বেনিস তো 60,000 কোটি টাকা উনি এখান থেকে পেয়েছে, উনি ওনার ছেলে আর ওনার বোন। তো টাকার লোভে পড়ে একটা জাতিকে উনি মৃত্যু পথযাত্রী করে দিচ্ছেন। সচিবালয় একটা হোম মিনিস্টারের কাজ ছেড়ে গেছি, ওখান বেরোনোর সময় দেখি ওই বিজ্ঞান মন্ত্রণালয়ের মন্ত্রী ঢুকতেছে। ও হলো শওকত ওসমান স্যারের ছেলে। শওকত ওসমান সাহেব হলো বিখ্যাত লেখক। তো ওনার সাথে আমার খুব গভীর সম্পর্ক, এই 40 বছর ধরে। তো ওনার আমি অনেক দেখভালও করতাম। ওনা আমি বলছি বলে কেউ কিছু মনে করবো না। ওনার খাওয়া হতো না ওই সময়, উনি আমাকে ফোন করতেন, মুসা আমার খাওয়া নেই। উনি থাকতো পুলিশ লাইন ওখানে, আমি থাকতাম ধানমন্ডি, আমার অফিস ডিজাস্টার ম্যানেজমেন্ট, গাড়ি দিয়ে খাবার পাঠাতাম, জুস টুস পাঠাতাম। এমনকি উনি একবার ইব্রাহিম হাসপাতালে ছিলেন, আমাকে ফোন করলেন যে মুসা আমার এখানে বিল হয়েছে 80,000 টাকা, এটা আমি শোধ করতে পারছি না, হাসিনাকে চিঠি লিখেছি, আমার চিঠি তার স্টাফরা ফেলাই দেয়, তারা বলছে হাসিনা আপনার চিঠি পড়তে চায় না। তো আমি তো এই এখানে 80,000 টাকা, তা আমি বলি আচ্ছা আমি কালকে নিয়ে আসবো। আমারও টাকা নেই, আমি তো গরিব। আমি প্রভিডেন্ট ফান্ডে আমার যে টাকা ছিল, এসজিবিতে গিয়ে হাত পায়ে ধরে ওই ক্যাশ ওপেন চেক নিয়ে বাংলাদেশ ব্যাংকের টাকাটা নিয়ে আমি হাসপাতালে গেলাম পরের দিন। গিয়ে যখন তো উনি আমাকে তারপর অ্যাকাউন্টের লোক আসলো, ওরা বললো এটা তো 25,000 হয়ে গেছে, আরেকদিন বেড়ে গেছে। তাহলে আমি তো আনি নাই, তাহলে তো আমি সময় দিতে পারি, আরেকদিন আমি ব্যবস্থা করব। তো এমন সময় ওখানে ডক্টর আজাদ এসে গেছে, ইব্রাহিম রবি জামাই, সেও ওখানকার সেকেন্ড ম্যান। তো শওকত ওসমান আর আমার কথাবার্তা শুনে আজাদ বলল যে স্যার আমি তো আপনার হাই কলেজের ছাত্র, তো উনি কে যে উনি আপনাকে 80,000 টাকা দিল? তা শওকত ওসমান বলছে ও মুক্তিযুদ্ধের লেখক, আমি মুক্তিযুদ্ধের লেখক, আমরা আপন প্রাণের ভাই। তখন সে বলল আমি আপনার ছাত্র, এই 5,000 টাকা আমি দিচ্ছি, বলে সে দিল। তখন শওকত ওসমান সাহেব আমাকে বলল যে অ্যাম্বুলেন্স দিল, তার বাড়ি রেখে আসলাম ওখানে, ওই পুলিশ লাইনে গেছে বাড়ি। তো বললো যে মুসা আমার ছেলেগুলো হয়েছে কুসন্তান। কুসন্তান বললেও তাদের সম্মান দেওয়া হয়। সন্তান 3 প্রকার, একটা হলো সুপুত্র, আরেকটা হলো কুপুত্র, আরেকটা হলো মূত্র। আমার সন্তানগুলো সব মূত্র। তা আমি খুব হাসলাম। আর যে শওকত ভাই কী বলেন এইগুলো, হ্যাঁ আপনার আগের চলে কী বলবো, দেখো হাসপাতাল আছে, তারা দেখতে আসে নাই, একটা ফলমূল আনে নাই, বিল দিতে হবে বলে তারা আসে নাই, এরা সন্তানের যোগ্য এসে বলে উঠল। তোর ছেলেকে হাসিনা মন্ত্রী করছে। হাসিনার মধ্যে একটা গুণ আছে, যত কুসন্তান খুঁজে খুঁজে বের করে তাদেরকে মন্ত্রী করে। ওই ওবায়দুল কাদের, ওর বাবা কিন্তু ওকে তেজপুত্র করেছে, সে ওবায়দুল কাদেরকে পার্টির সেকেন্ড ম্যান করেছে, মন্ত্রী করে। যাই হোক, তো শওকত ওসমানের কথা আসে। তো ওনার ছেলের ওই মন্ত্রণালয়ে গেলাম, বৈজ্ঞানিক বিজ্ঞান মন্ত্রী। তাই বললাম যে তুমি কেমন চালাচ্ছ, কেমন। তখন সে কী বললো তাহলে বুঝতে পারবা যে যে পারমাণবিক প্রকল্প আর কেউ না, উনি একাই সিদ্ধান্ত করে, তো টাকার লোভে। বললো যে আঙ্কেল আমি তো এখানে কিছু করি না, আমার কোনো কাজ নেই। ওখান থেকে সারসংক্ষেপ আসে, সারসংক্ষেপটা আমি পেয়ে ওইটাকে ফলো করে আমরা নথি তৈরি করি। সেক্রেটারি অফিসের নোট দেয়, তারপর ডেপুটি সেক্রেটারি দেয়, জয়েন্ট সেক্রেটারি দেয়, সচিব দেয়, তার আমি দিই নোট। মানে ওই আলোকে নোট টোট রেডি করে আমি সারসংক্ষেপ সই করে পাঠিয়ে দিই। তার মানে এই যে পারমাণবিক চুল্লি নেওয়া হলো, এ আমাদের জাতির ক্ষতি না লাভ, এ বিষয়ে কিন্তু আমাদের অ্যাটমিক এনার্জির কোনো কথা নেওয়া হয় নাই, বিজ্ঞান মন্ত্রণালয়ের কোনো কথা নেওয়া হয়নি, ওপিনিয়ন নেওয়া হয় নাই। এটা এককভাবে উনি করেছেন। এবং যখন এই পারমাণবিক চুল্লির ভয়াবহতার কারণে ইউরোপ পারমাণবিক চুল্লিটা বন্ধ করে দিচ্ছে, ইউরোপের মাটি থেকে
ভূমি থেকে পারমাণবিক চুল্লি সব বন্ধ, ওয়ান আফটার ওয়ান বন্ধ করতেছে। কারণ চেরনোবিলের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার ফলে লাখ লাখ মানুষ বিপর্যয়ের মুখে পড়েছিল। আর আমাদের তো ভূমি নাই, আমাদের মাত্র 54,000 বর্গ মাইল। এইটুকুর মধ্যে পারমাণবিক চুল্লি যদি বিস্ফোরণ ঘটে, আমাদের অর্ধেক লোক কয়েক ঘন্টার মধ্যে মারা যাবে, কয়েক ঘন্টার মধ্যে মারা যাবে। তো এই বিষয়ে ওনার তো জ্ঞান নাই। উনি কোন কোম্পানি ওনাকে কি বেনিফিট দেবে, বেনিস তো 60,000 কোটি টাকা উনি এখান থেকে পেয়েছে, উনি ওনার ছেলে আর ওনার বোন। তো টাকার লোভে পড়ে একটা জাতিকে উনি মৃত্যু পথযাত্রী করে দিচ্ছেন। এবং ওইখানে যে বলছে পারমাণবিক আর্য নিব, অ্যাটমিক এনার্জি সেন্টার কেউ জানে না। এবং অ্যাটমিক এনার্জিতে যে বৈজ্ঞানিকরা চাকরি করে তাদের ব্যাপারে জাতির জনগণ শেখ হাসিনার মনোভাব কি এটা একটু বলতে চাই। এই মনোভাবের কথা আমাকে বলেছিলেন জেনারেল নুরুদ্দিন, উনি তখন বৈজ্ঞানিক ওই মন্ত্রণালয়ের মন্ত্রী। উনি বললেন যে ওনার দেখা, তো উনি খুব আফসোস করে বললেন যে, উনি বললেন যে মুসা সাহেব আপনি তো ওনার ডানা, এই বলে ওরা তাই মনে করে যে আমার মুক্তিযোদ্ধাদের লিডার আমি শেখ হাসিনার সাথে আছি, বলে আপনি তো ওনার ডানার দেখেন, উনি তো আমার সাথে একটা খারাপ কাজ করে দিয়েছে, তো এটা ওনাকে বোঝাবেন। আর কি খারাপ কাজ করেছে? বলে যে ওয়াজেদ সাহেবের চাকরি শেষ হয়েছে, তা আমি আরও 3 বছর এক্সটেনশন দেওয়ার জন্য ফাইলে রেখেছি, যে এত বড় বৈজ্ঞানিক, পারমাণবিক বৈজ্ঞানিক, তার যে দেশের স্বার্থে রাখা দরকার, তাকে 3 বছরের এক্সটেনশন দেওয়ার প্রস্তাব দিচ্ছে। তো বলে উনি ফাইল গেছে, তো উনি ফাইলে লিখে দিয়েছে কোনোই প্রয়োজন নাই। যতক্ষণ না আপনি যে লিখেছেন কোনোই প্রয়োজন নাই, এটা লিখে আপনি শপথ বাক্য ভঙ্গ করেছেন। শপথ বাক্য ভঙ্গের একটাই দণ্ড, আর কোনো দণ্ড নাই। শপথ বাক্য, বিশ্বের যাবতীয় দেশের শপথ বাক্য ভঙ্গের একটাই দণ্ড, মৃত্যুদণ্ড, 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 আর কোনো দণ্ড নাই। আপনি শপথ নিয়েছেন রাগ বনুরাগে বশবর্তী না হইয়া সকলের প্রতি সমান আচরণ করিব, কিন্তু আপনার স্বামীর ক্ষেত্রে লিখেছেন কোনোই প্রয়োজন নাই, এটা বিরাগের বশবর্তী হয়ে আপনি লিখেছেন। এবং সেই ডকুমেন্ট আমার কাছে আছে, তার ফটোকপি নিয়ে রেখেছি। আপনার স্বামী এত বড় বৈজ্ঞানিক, তারকে আপনি 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 এক্সটেনশন দেন নাই। তো এটা নুরুদ্দিন সাহেব আমাকে জেনারেল নুরুদ্দিন, আমার ডকুমেন্ট ফাইলও আছে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই যে এরা যে টাকা আয় করেছে বিগ প্রজেক্ট থেকে, আর এতগুলো মেগা প্রজেক্ট নিছে, এগুলো ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে। এই টাকা আমাদের পরিশোধ করবে কী করে? লোন পরিশোধ হবে কী করে? ইন্টারেস্ট পরিশোধ হবে কী করে? আর এই মেগা প্রজেক্ট সম্পন্ন হবে কী করে? কনক্লুশন হবে কী করে? এটা তো বাংলাদেশ গভর্নমেন্ট একটা বিস্ফোরণের মুখে পড়ে যাবে, বিস্ফোরণের মুখে। এইগুলো উনি করে গেছেন। তবে এইগুলোর বিষয়ে মাহাথির মোহাম্মদ কী করেছিলেন সেইটা আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি এইটা অনুসরণ করেন। ডক্টর মাহাথির মোহাম্মদ সেকেন্ড টার্মে রাজ্জাক যখন প্রধানমন্ত্রী হলো, ওনার পরে মাহাথির মোহাম্মদ আবার এসে গেলেন। মোহাম্মদের প্রিন্সিপাল ডক্টর দানি আমাকে বলেছে, মাহাথির মোহাম্মদ এসে দেখলেন যে 11টা মেগা প্রজেক্ট নিয়েছে রাজ্জাক বিভিন্ন দেশের, 11টার মধ্যে 6টা না 7টা চীনা প্রজেক্ট, আর বাকিগুলো অন্যান্য বিশ্বের অন্যান্য অস্ট্রেলিয়া, কানাডা, আর রাশিয়া এইসবের। তো 11টা মেগা প্রজেক্টকে উনি যে দেখলেন যে লোন যে ইন্টারেস্ট আছে এটা ওনার কাছে বেশি লাগলো, তারপর মেগা প্রজেক্টের মূল যে বাজেট এখানে অনেক বেশি লাগলো। তো উনি কিন্তু এগুলো নিয়ে উনি এইসব দেশের সাথে কথা বললেন, এবং এমনকি উনি 2 দিনের জন্য বেজিংয়ে চলে গেলেন তার অ্যাম্বাসিতে, বলে আমি এই বেজিং অ্যাম্বাসিতে আমি অফিস করবো। ওনার দাওয়াত ছাড়িয়ে গেছে, গিয়ে ওইসব কোম্পানিকে ডেকে বলছে এইগুলো সব তোমরা ইন্টারেস্ট 3%, 4%, এগুলো 1% করো, কমো। আর যে এটা যে একটা মেগা প্রজেক্ট $22 বিলিয়ন, $11 বিলিয়ন করো। এই করে যুদ্ধ করে, কান্নাকাটি করে, হাঙ্গামা করে এইসব প্রজেক্টে উনি টাকা, ওনার প্রেসিডেন্ট আমাকে বলেছে যে 11টা প্রজেক্ট থেকে একটা প্রজেক্ট ব্যতীত সকল প্রজেক্টের উনি টাকা কমিয়েছেন, ইন্টারেস্ট কমিয়েছেন, এবং টোটাল যেখানে ছিল $177 বিলিয়ন এই 11টা প্রজেক্ট, এই প্রজেক্টে উনি প্রায় $22-23 বিলিয়ন, 22-23 বিলিয়ন উনি সেভ করেছে।
$22-23 বিলিয়ন উনি সেভ করেছে। মাহাতির মোহাম্মদ বেতন পেয়েছে কত? বাংলাদেশ টাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বেতন $2.5 লাখ। $2.5 লাখ বেতনের লোকটা $22 বিলিয়ন। আমি ডক্টর ইউনূস স্যারকে স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি তার তো বিশ্ববিখ্যাত লোক, আপনি একটা রত্ন, মানব জাতির রত্ন। আপনি এখন এই প্রজেক্টগুলো নিয়ে, আপনার উপরে তো কেউ নেই কথা বলার, এই প্রজেক্টগুলো নিয়ে এইসব কোম্পানির সাথে আপনি নিজে একবার তার স্যান্ডউইচ বানান, তাদের ডাকেন, ম্যাকডম স্যান্ডউইচ, ম্যাকডম স্যান্ডউইচ। তারা কেন এইসব প্রজেক্টের টাকা বাড়িয়েছে? কেন তারা সব ইন্টারেস্ট 3% 4% করে? ইন্টারেস্ট হবে 1% কি 0.5%, এর বেশি হবে না। আমার গরিব দেশ, আমাদের তো রক্ত জুড়বে তোমরা। আপনি এদের সাথে বসেন, বসে বলেন নইলে আমরা এসব বন্ধ করে দেবো, আমরা নিবই না। গরিব দেশ অবশ্য নিব না বলতে পারবে না, কারণ এইসব আন্তর্জাতিক এগ্রিমেন্ট সব মান্য করতে হবে, আমাদের তো উপায় নেই। হাজিরা আমাদের ঘরে তো ফাঁস দিয়ে গেছে, বাঙালি জাতীয় ঘরে ফাঁস দিয়ে গেছে, বাঙালি জাতীয় ঘরে ফাঁস দিয়ে উনি চলে গেছে। ফাঁস দিয়ে চলে গেলে হবে? এখন এই মেগা প্রজেক্টগুলো নিয়ে আমাদেরকে তাদের সাথে বসতে হবে, রিহার্সাল করতে হবে, এবং তাদের সাথে উইন উইন করতে হবে। তাদের যুদ্ধ করলে তো আমরা পারবো না বলা যায় না, আমরা প্রেশারাইজ করতে হবে। এখানে সিম্পল জিনিস দেখাতে হবে যে যদি এখানে কি দেখালাম যে যদি হানিফ ফ্লাইওভারে প্রতি কিলোমিটার 180 কোটি টাকা, চীন ও মালয়েশিয়ার প্রতি কিলোমিটার 40-50 কোটি টাকা, তো এখানে আমি এত বেশি কী করে হবে? কেন হবে? এটা নিয়ে এইসব মেগা প্রজেক্ট যারা নিয়ে আসছে ওইসব ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে আমাদের বাসে লিপ্ত হতে হবে, আমাদের সাইলেন্ট ওয়ারে লিপ্ত হতে হবে এবং উইন উইন করতে হবে, করে এই সমস্ত মেগা প্রজেক্ট থেকে বিলিয়ন ডলার বাঁচানো যাবে। তো আমাদের ইউনিসেফ কত বেতন নিচ্ছে? 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা। তুমি যদি এখান থেকে $20 বিলিয়ন বাঁচাতে পারে, বাড়াবা, আমাদের সমস্ত বাঙালি জাতি তাকে সালাম দিবে, অভিবাদন জানাবে। সেইটা আমি করার জন্য আহ্বান জানাই। তবে সেই সাথে যারা এই লুটপাট করেছে, যারা বাংলাদেশ থেকে $1 বিলিয়ন নিয়ে গেছে, ওই এস আলম, তারপরে রেহেনা, জয়, তারপরে বাচ্চু, তারপরে সালমান রহমান, এদের সব অ্যাকশন করতে হবে। এদের বিষয়ে অন্যান্য দেশে যারা দুর্নীতি করেছে তাদের সেসব দেশে যেভাবে অ্যাকশন করা হয়েছে তা আমাদের তাই করতে হবে।